কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বিষয়ের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের থেকে কিছু আলোচনা করব। আমি মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ। ওই দিন আমরা এই অধ্যায় থেকে আলোর প্রতিফলন, প্রতিসরণ, প্রতিসরাঙ্ক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আর আজকে আলোচনার বিষয় বলা ছিল এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে কথা বলব। তো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে কথা বলতে হলে প্রথমেই আমরা সংকট কোণ চিনতে হবে। সংকট কোণ নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করছি, তবু আবার সংকট কোণ নিয়ে কিছুটা আলোচনা করতেছি। সংকট কোণ না চিনলে তোমার পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পরিষ্কার হবে না বিষয়টা। মনে করি নিচের মাধ্যমটা ঘন, অপর মাধ্যমটা হালকা। এই ঘন মাধ্যম হইতে একটি আলোক রশ্মি আপতিত হইল হালকা মাধ্যমে। তো এইটা আপতন বিন্দু, এইটা আঁকতেছি আমি অভিলম্ব। তো আলো এই দিক দিয়ে সরল পথে না যেয়ে কিছুটা বেঁকে যাবে, অর্থাৎ প্রতিসরিত হবে। এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি। এই আপতন, এটা আমি মুছে দিলাম। এই আপতন কোণের জন্য এটা হয়েছে তোমার প্রতিসরণ কোণ। এখন আপতন কোণ যদি আমরা আরো বাড়াই, প্রতিসরণ কোণও বাড়বে। যত আপতন কোণ বাড়াইতে থাকবো, প্রতিসরণ কোণ তত বাড়তে থাকবে। এটা এদিকে আসতে থাকবে। ধরে নিলাম এইটুক আপতন কোণের জন্য, এই আপতন কোণের জন্য প্রতিসরণ, এই দিক দিয়ে আলোক রশ্মিটা প্রতিসরিত হলো, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে চলে গেল। তাহলে প্রতিসরণ কোণ কোনটা হলো? এইটা, অর্থাৎ প্রতিসরণ কোণ হয়ে গেল 90 ডিগ্রি। এই আপতন কোণের জন্য কিন্তু এইটা প্রতিসরণ কোণ, আবার এই দ্বিতীয় আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ হইল 90 ডিগ্রি। এই জন্যই এই আপতন কোণটাকে বলা হবে সংকট কোণ। দ্যাট মিন্স সংকট কোণ একটা আপতন কোণই। তাহলে সংকট কোণ কাকে বলে? আলোক রশ্মি অবশ্যই কিন্তু ঘন মাধ্যম হইতে হালকা মাধ্যমে আপতিত হইতে হবে, নাহলে সংকট কোণ পাওয়া যাবে না। তাহলে একটি নির্দিষ্ট বর্ণের আলো যদি ঘন মাধ্যম হইতে হালকা মাধ্যমে আপতিত হয়, তাহলে প্রতিসরিত রশ্মিটি যদি যে আপতন কোণের জন্য প্রতিসরিত কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। অথবা এভাবে বলতে পারি, যে আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষিয়া যায়, সেই আপতন কোণটাকে বলা হয় সংকট কোণ। তাহলে কোনটা এনে সংকট কোণ? এইটা আমাদের সংকট কোণ। যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, অথবা প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষিয়া যায়, সেই আপতন কোণ বলা হয় সংকট কোণ। এবার আসি আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়, যেটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কোনটা? তাহলে এখন আমরা যদি আপতন কোণকে আরেকটু বাড়িয়ে দিলাম, এইটা এখন আপতন কোণ, তাহলে কি হবে? প্রতিসরিত রশ্মি কি আর এখানে থাকবে না, আর একটু প্রতিসরণ কোণ বেড়ে যাবে। অর্থাৎ খেয়াল করো বিষয়টা, আপতিত রশ্মি যে মাধ্যমে আছে, প্রতিসরিত রশ্মিটাও সেই মাধ্যমে ফিরে আসছে, অর্থাৎ প্রতিফলনের ঘটনা ঘটে গেছে। প্রতিসরিত রশ্মিটি প্রতিফলিত হয়ে গেছে, অর্থাৎ সেই মাধ্যমেই ফিরে আসছে। আলোর এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? একটি নির্দিষ্ট বর্ণের আলো যখন কোনো ঘন মাধ্যম হইতে হালকা মাধ্যমে আপতিত হয়, তাহলে যদি
আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হয় তাহলে আলোক রশ্মিটি প্রতিসরিত না হয়ে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। আলোর এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এখন আসি আমরা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, কি কি শর্ত থাকতে হবে, না হলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হবে না। এখানে একটু খেয়াল করলেই তোমরা পেয়ে যাবে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি কি। দেখো, দুইটা শর্ত আছে। একটা হইছে আলো অবশ্যই ঘন মাধ্যম হইতে হালকা মাধ্যমে পড়তে হবে, না হলে কিন্তু পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ঘটবে না। তাহলে 1 নম্বর শর্ত হইছে আলো অবশ্যই ঘন থেকে হালকা মাধ্যমে পড়তে হবে, তা নাহলে হবে না। আরেকটা শর্ত হইছে, দেখো খেয়াল করে, যে আপতন কোণটা কিরকম, সংকট কোণের চেয়ে বড় না হলে এটা ফিরে আসবে না। তাহলে আমরা এই শর্তটা লিখতে পারি যে আপতন কোণ অবশ্যই সংকট কোণ থেকে বড় হতে হবে। এই দুইটা শর্ত ফুলফিল না করলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটনা ঘটবে না। তো এবার আসি আমরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে, সংকট কোণ এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এবার আমরা আলোচনা করব প্রিজম নিয়ে। প্রথমে আমরা প্রিজম চিনে নিই। প্রিজম কি? প্রিজম হইছে এইরকম একটা স্বচ্ছ মাধ্যম, এইটাও একটা স্বচ্ছ মাধ্যম। দুইটা স্বচ্ছ মাধ্যম কিরকম আছে? হেলানো। দুইটি হেলানো স্বচ্ছ মাধ্যমের দ্বারা যে তৈরি হয় যে মাধ্যমটা, এইটাই হইছে দুইটি স্বচ্ছ প্রতিসারক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ মাধ্যমকে বলা হয় প্রিজম। দুইটি স্বচ্ছ প্রতিসারক, হেলানো প্রতিসারক মাধ্যম দ্বারা সীমাবদ্ধকেই বলা হয় প্রিজম। এখন আমি একটু প্রিজমটা বড় করে আঁকি। প্রিজম নিয়ে আমরা চিনব কিভাবে প্রিজমে আলোক রশ্মি আপতিত হয়, কিভাবে নির্গত হয়। এই প্রিজমে এইটা আমি আঁকলাম, ধরো আপতিত রশ্মি, একটা আলো আইসা এইভাবে পড়ল। এই আলোটা নিশ্চয়ই সোজা চলে যাবে না, বাঁক দিবে এখানে, অর্থাৎ এখানে প্রতিসরিত হবে। এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি। আবার যখন কাছ থেকে বাতাসে পড়বে তখন আবার প্রতিসরিত হবে, আবার বাঁক দিবে। এইভাবে আলো কাছে প্রিজমের ভিতর দিয়ে গমন করে। তো এখন এইটা হয়েছে আমাদের আপতন বিন্দু। আপতন বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। এখন এইটা যদি আপতন বিন্দুতে লম্ব হয়, এটা লম্ব হয়ে থাকে, তাহলে এটা কি কোণ? আপতন কোণ। আমরা I1 দ্বারা প্রকাশ করলাম। আর এইটা নির্গত রশ্মি, আর এইটা হইছে তোমার লম্ব, তাহলে এইটা কি হইল? নির্গত কোণ। এটা আপতন কোণ, এটা নির্গত কোণ। আর এই কোণটাকে আমরা R1 আর R2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে চিত্রে কি আছে? একটি আপতিত রশ্মি আছে, দুইটি প্রতিসরিত রশ্মি আছে এবং দুইটা লম্ব আছে। এটা আপতন কোণ, এটা নির্গত কোণ। এখন দেখো, আলোটা যদি এইভাবে আপতিত হওয়ার পর সোজা চলে যেত, তাহলে যদি সরল পথে গমন করতো তাহলে সোজা এইভাবে চলে যেত। এইভাবে না গিয়ে আলোটা কিন্তু নির্গত হইল এই পথে, অর্থাৎ তাহলে কতটুকু লাইনচ্যুত হইল? এইটুকু লাইনচ্যুত হইল। এই দিক দিয়ে সোজা পথে গেলে এই দিক দিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু সোজা না যে এই দিক দিয়ে নির্গত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটুকু হয়েছে তার বিচ্যুত হয়েছে।
অরিজিনাল লাইন থেকে। এই জন্যই এই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ, অর্থাৎ যতটুকু বিচ্যুত হয়েছে। তাহলে বিচ্যুত কোণের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? বিচ্যুত কোণের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি, আপতিত রশ্মিটাকে যদি সামনের দিকে বর্তিত করি এবং নির্গত রশ্মিটাকে যদি আমরা পিছনের দিকে বর্তিত করি, তাহলে যে কোণের সৃষ্টি হয় সেই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। আর সবসময় রাখবা, প্রিজমের এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ। এটাও প্রিজম কোণ, এটাও প্রিজম কোণ, এটাও প্রিজম কোণ। যদি একটি সমবাহু প্রিজম হয়ে থাকে, তাহলে সমবাহু প্রিজমের ক্ষেত্রে অবশ্যই এটা 60, এটাও 60, এটাও 60। যদি সমবাহু ত্রিভুজ, যদি সমবাহু প্রিজম হয়ে থাকে, তাহলে এগুলি সব 60 ডিগ্রি কোণ। প্রিজম কোণ সাধারণত 60 ডিগ্রি ধরা হয়। আচ্ছা, এবার আসি আমি বিচ্যুতি কোণ। আমরা শিখলাম আপতিত রশ্মি সামনের দিকে এবং নির্গত রশ্মি পিছন দিকে বর্তিত করলে যে কোণের সৃষ্টি হয়, অর্থাৎ যতটুকু লাইনচ্যুত হইল সেইটুকু বলা হয় বিচ্যুতি কোণ। এবার আমরা শিখব ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে। একটু আমি বোঝায় বলি। ন্যূনতম বিচ্যুতি কোণ হইছে, ন্যূনতম বলতে আমরা বুঝতেই আছি ছোট, সবচেয়ে ছোট। ন্যূনতম মানে সবচেয়ে ছোট বিচ্যুতি কোণ কোনটা? সেটা হইছে আপতন কোণ যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, বিচ্যুতি কোণ আস্তে আস্তে কমতে থাকে। আপতন কোণ আস্তে আস্তে বাড়াতে থাকলে বিচ্যুতি কোণ আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে একটা পর্যায়ে আসে যখন আর কমে না, বিচ্যুতি কোণ আর কমে না, বরং আপতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্যুতি কোণও বাড়তে থাকে। সেই যে সর্বনিম্ন মানটা, সেটিকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই দিই, এইরকম মনে করো কোনো ক্ষেত্রে আপতন কোণ তুমি 65 ডিগ্রি নিলাম, তাহলে বিচ্যুতি কোণ আমি এগুলি ধরে নিতেছি আনুমানিক। আপতন কোণ 65, বিচ্যুতি কোণ ধরে নিলাম 50 ডিগ্রি হইল। আপতন কোণ আরো বাড়াইলাম 70, বিচ্যুতি কোণ কি বলছিলাম, আপতন কোণ বাড়াতে থাকলে বিচ্যুতি কোণ কমতে থাকবে। ধরে নিলাম এটা 48। আপতন কোণ আরো বাড়াইলাম, বিচ্যুতি কোণ ধরে নিলাম এখানে 38। আপতন কোণ আরো বাড়াইলাম 80। তখন বিচ্যুতি কোণ মনে করো যে এর নিচে আর নামবে না, তখন বিচ্যুতি কোণ, আপতন কোণ বাড়ছে, বিচ্যুতি কোণও বেড়ে চলে যাবে, ধরো 45। এই সপ্তাহ থেকে কি বুঝলাম? আপতন কোণ বাড়তেছে, বিচ্যুতি কোণও বাড়তেছে, বাড়তে বাড়তে আপতন কোণ বাড়তেছে, বিচ্যুতি কোণ কমতেছে, কমতে কমতে এই পর্যন্ত আসলো। এরপরে কি ঘটনাটা ঘটে গেল? আপতন কোণ বাড়ছে কিন্তু বিচ্যুতি কোণ আর কমে নাই, বরং সেও বাড়া শুরু করছে। তাহলে এখানে সব এর চেয়ে নিচে আর বিচ্যুতি কোণ নামলো না। এই জন্যই এটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এখন খাতাপত্রের কাগজে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব বা কিভাবে লিখব? আমরা এইভাবে লিখতে পারি, আপতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্যুতি কোণ কমতে থাকে। বিচ্যুতি কোণ কমতে কমতে এক পর্যায়ে এমন হয় যে আপতন কোণ বাড়ার সাথে বিচ্যুতি কোণ আর কমে না, বরং বাড়তে থাকে। সেই ন্যূনতম মানটাকে বলা হয় প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ। এবার সামনের ক্লাসে আমরা একটা প্রমাণ শিখব। প্রিজমের প্রতিসারাঙ্ক ইকুয়াল টু sin a প্লাস ডেল্টা m বাই 2, sin a বাই 2। অর্থাৎ আমরা আজকে বিচ্যুতি কোণের সংজ্ঞা শিখছি। বিচ্যুতি কোণ ডেল্টা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সব সময় বিচ্যুতি কোণ ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। আর ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা নিচে একটা m দেয়, m মিনিমাম বোঝায়। অর্থাৎ ডেল্টা হইছে বিচ্যুতি কোণ আর ডেল্টা m হইছে ন্যূনতম বিচ্যুতি কোণ, এই দুটার সাংকেতিক চিহ্ন। এখন
প্রমাণ আমরা শিখব যে প্রিজমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। এটা কি শিখছিলাম আমরা? এটা হয়েছে এইরকম যে প্রিজম কোণটা, এই প্রিজম কোণটা হয়েছে এ আর ডেল এমটা হয়েছে ন্যূনতম বিচ্যুতি কোণ, কাজেই আর মিউটা হয়েছে প্রিজমের প্রতিসরাঙ্ক। প্রিজমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু সাইন এ বাই টু। এইটা কিভাবে আসলো এই সমীকরণটা আমরা সামনের ক্লাসে প্রমাণ শিখব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমরা থাকলাম। সামনের ক্লাসে আমরা এই অধ্যায়ের এই প্রমাণটা দেখব। এই প্রমাণের পরে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। লেন্স কত প্রকার, কি কিভাবে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, এইগুলি আলোচনা করব। এবং আমরা জুম ক্লাসের কলেজ কর্তৃপক্ষ আয়োজন করবে জুম ক্লাসে, আমরা সেই আইডিটা তোমাদেরকে দিয়ে দেব। জুম ক্লাসে অবশ্যই আমাদের সাথে অ্যাটেন্ড করবা, তাহলে ক্লাসটা আরও প্রাণবন্ত হবে। তোমাদেরকে আমরা দেখতে পারবো, তোমরা আমাদেরকে দেখতে পারবা, প্রশ্ন করতে পারবা। ওই জন্যই এখন সরকারি নির্দেশ জুম ক্লাসের আয়োজন করার জন্য আমরা সেটা সামনের সপ্তাহ থেকে শুরু করতে যাচ্ছি। অবশ্যই তোমরা জুম ক্লাসে আমার সঙ্গে বা অন্যান্য বিষয়ের সকল স্যারদের সঙ্গে জুম ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবা। সামনের শনিবার থেকে আমরা জুম ক্লাসের আয়োজন করতে যাচ্ছি। অবশ্যই বাসায় থাকবা, সুস্থ থাকবা, এই প্রত্যাশা রইল।